হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আমি সুচিস্মিতা ম্যাডাম। আর আজকে আমরা কেমিস্ট্রিতে যে পোর্শনটা করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার সলভ। আমি এরকম কিছু কোয়েশ্চেন এনেছি আজকে, একটা মিক্সড ব্যাগ, কোনো পার্টিকুলার চ্যাপ্টার থেকে নয়। বিগত বছরগুলোতে আমাদের যেরকম টাইপের প্রশ্ন এসেছে সেরকম আজকে আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করব। ওকে, এবং এই প্রশ্নগুলো তাহলে তোমরা বুঝতেই পারছো ইম্পর্টেন্স কতটা। এই ধরনের প্রশ্নই কিন্তু আমাদের জেনারেলি পরীক্ষাগুলোতে এসে থাকে। সো আজকের টপিক হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন ডিসকাশন। ওকে, চলো আমরা তাহলে কোয়েশ্চেন আনসার্স ডিসকাশন শুরু করে দিই। দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে দ্য পিএইচ অফ ড্রিঙ্কিং ওয়াটার। খাবার জলের পিএইচ কত হওয়া উচিত? পিএইচ এটা বলতে আমরা কি বুঝি? পিএইচ কি ডিটারমাইন করে? যে কোনো সাবস্টেন্স, কোনো সলিউশন, কোনো দ্রবণ, সেটা অ্যাসিডিক না সেটা ক্ষারীয় না সেটা নিউট্রাল, এটা আমরা পিএইচ দিয়ে বলে থাকি। সাধারণত যাদের পিএইচ ভ্যালু 7-এর থেকে কম তাদেরকে আমরা বলি অ্যাসিডিক, যাদের পিএইচ ভ্যালু 7 এক্স্যাক্টলি তারা হয় নিউট্রাল, আর যাদের পিএইচ ভ্যালু 7-এর থেকে বেশি হয় তাদেরকে আমরা অ্যালকালাইন বা ক্ষারীয় বলে থাকি। তাহলে আমাদের প্রশ্ন দিয়েছে এখানে যে খাওয়ার জলের, আমরা যে জল খাই সে জলের পিএইচ ভ্যালু কত। দেখো আমাদের মনে হবে সবার প্রথমে যে জল তো আমরা বলে থাকি নিউট্রাল, প্রশম। তাহলে জলের পিএইচ ভ্যালু নিউট্রাল মানে 7 হওয়া উচিত, এবং এখানে কিন্তু দেখো কোনো অপশানে 7 অপশানটা দেওয়া নেই। তাহলে জলের পিএইচ কি 7 হয় না? না, হয় না। আমরা যে জল খাই সেই জলের পিএইচ কিন্তু 7 হয় না। জলের পিএইচ কত থাকে? ড্রিঙ্কিং ওয়াটার যদি বলি, ড্রিঙ্কিং ওয়াটারের পিএইচ ভ্যালু 6.5 থেকে 7.5, এইটা হচ্ছে গিয়ে ড্রিঙ্কিং ওয়াটারের পিএইচ ভ্যালু থাকে। ঠিক আছে, কেন এই 6.5 থেকে 7.5? কারণ জলের মধ্যে তো কিছু স্পেসিফিক মিনারেল ডিজলভ হয়ে থাকে, সেই মিনারেলগুলো দ্রবীভূত হয়ে থাকার জন্য জল কিন্তু 7 হয় না, জলের পিএইচ ড্রিঙ্কিং ওয়াটারের। তাহলে কোন জলের পিএইচ 7? যখন পাতিত জল বলবে, ডিস্টিল ওয়াটার বলবে, ডিস্টিল ওয়াটার যদি বলে থাকে তখন পিএইচ ভ্যালুটা 7 বলবো। কিন্তু আমরা যে জল খাই সেটা তো ডিস্টিল ওয়াটার নয়, সেটা মিনারেল ওয়াটার, তার মধ্যে কিছু মিনারেল দ্রবীভূত হয়ে থাকবে, তাহলে পিএইচ ভ্যালু কিন্তু 7 হবে না। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনের আনসার কি পেলাম? ড্রিঙ্কিং ওয়াটারের পিএইচ শুড বি বিটুইন 6.5 টু 7.5। নেক্সট চলে আসি আমরা পরের কোয়েশ্চেনে, চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 দিয়েছে দ্য ফাংশন অফ হেভি ওয়াটার ইন নিউক্লিয়ার রিয়াক্টর। নিউক্লিয়ার রিয়াক্টর, পারমাণবিক চুল্লিতে যেখানে নিউক্লিয়ার ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করা হয়, সেই নিউক্লিয়ার রিয়াক্টরে হেভি ওয়াটারের কাজ কি? নিউক্লিয়ার রিয়াক্টরে আমরা জানি 4টে পার্ট আছে: ফুয়েল, কন্ট্রোল রড, মডারেটর আর কুল্যান্ট। ফুয়েল হিসাবে আমরা সাধারণত ইউরেনিয়াম আর প্লুটোনিয়ামকে ইউজ করে থাকি। কন্ট্রোল রড হচ্ছে বোরন, ক্যাডমিয়াম। কন্ট্রোল রডের কাজ কি? নিউট্রন অ্যাবজর্ব করা। মডারেটর হিসাবে আমরা কাকে ব্যবহার করি? হেভি ওয়াটার বা গ্রাফাইটকে মডারেটর হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো দেওয়াই আছে হেভি ওয়াটার ইজ ইউজড ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর, মানে মডারেটরের কাজ। তাহলে মডারেটরের কি কাজ? নিউট্রনের স্পিড স্লো করে দেওয়া। তাহলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে হেভি ওয়াটারের কাজ কি হবে? আমরা আনসার বলবো অপশন সি, টু স্লো ডাউন দ্য স্পিড অফ নিউট্রন। নিউট্রনের স্পিডটা ডিক্রিজ করে দেওয়া হচ্ছে মডারেটরের কাজ। এখানে আর একটা জিনিসও বলি, দেখো মডারেটর হিসাবে যেমন ভারী জলকে ব্যবহার করে থাকি, নিউট্রনের স্পিড স্লো ডাউন করছে, সিমিলারলি কুল্যান্ট হিসাবে, কুল্যান্টের কাজ বলেছিলাম 4টে পার্ট, 4th পার্টটা তাহলে কুল্যান্ট। কুল্যান্টের কাজ কি? কুল্যান্টের কাজ হচ্ছে টু ডিক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য রিঅ্যাক্টর। রিঅ্যাক্টরের টেম্পারেচারটা কমিয়ে দেওয়া হচ্ছে কুল্যান্টের কাজ। আর কুল্যান্ট হিসাবে আমরা কিন্তু হেভি ওয়াটারকেও ইউজ করতে পারি, তার সাথে লিকুইড সোডিয়াম, লিকুইড হিলিয়ামকেও ইউজ করা হয়, কিন্তু হেভি ওয়াটারকেও ইউজ করা হয়। তাহলে দেখো এখানে কিন্তু অপশানে কুল ডাউন দ্য রিঅ্যাক্টর এটাও দেওয়া আছে, কিন্তু আমি এটা আনসার করব না, বিকজ দ্যাট ইজ নট দ্য প্রাইমারি ফাংশন। যখন দুটোই দেওয়া থাকবে, টেম্পারেচার কম
কমাচ্ছে, নিউট্রনের স্পিড কমাচ্ছে, তখন কিন্তু আমরা আনসার করব নিউট্রনের স্পিড কমাচ্ছে, কারণ ওটাই হচ্ছে হেভি ওয়াটারের প্রাইমারি মেন ফাংশন। কুলিং এফেক্ট ওটা হচ্ছে সেকেন্ডারি ফাংশন। সেই জন্য আমরা উইল গো উইথ দ্য অপশন স্লো ডাউন দ্য স্পিড অফ নিউট্রন। আর ধরো যদি অপশনে দুটোই দেওয়া থাকতো একসাথে, ডিক্রিজেস দ্য স্পিড অফ নিউট্রন আর ডিক্রিজেস দ্য টেম্পারেচার, কুল ডাউন দ্য রিয়াক্টার, একসাথে যদি দুটো দেওয়া থাকতো তখন আমরা ওই দুটোর আনসারে যেতাম। যদি স্পিড অফ নিউট্রন ডিক্রিজ না করা যে থাকতো, শুধু কুল ডাউন দ্য রিয়াক্টার, তখন কুল ডাউন দ্য রিয়াক্টারে যেতাম। কিন্তু দুটো যদি আলাদা আলাদা অপশানে থাকে তখন আমরা অবভিয়াসলি আনসারটা করব ডিক্রিজেস দ্য স্পিড অফ নিউট্রন, কারণ এটাই হচ্ছে গিয়ে প্রাইমারি ফাংশন, মেন ফাংশন। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কি আছে দেখো, which of the following configuration corresponds to elements of highest ionization energy? যে ইলেকট্রনিক চারটে কনফিগারেশন লেখা আছে, এদের মধ্যে হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি কার? আয়োনাইজেশন এনার্জি বলতে আমরা কি বুঝি? আমি অনেকবার আগে অনেক ভিডিওতে বলে গেছি আয়োনাইজেশন এনার্জি কি। যতটা মিনিমাম এনার্জি লাগে একটা ইলেকট্রনকে রিমুভ করতে, লাস্ট শেল থেকে একটা ইলেকট্রনকে রিমুভ করার জন্য যে মিনিমাম এনার্জিটা লাগে সেই এনার্জিটাকেই বলা হচ্ছে গিয়ে আয়োনাইজেশন এনার্জি। এই আয়োনাইজেশন এনার্জিটা তাহলে এদের মধ্যে কার কম সব থেকে? দেখো এখানে আমাদের একটা নতুন রুল অ্যাপ্লাই করতে হবে যেটাকে বলে হুনস রুল। হুনসের সূত্র কি বলে? হুনসের রুল বলে যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড অরবিটালের স্টেবিলিটি খুব বেশি হয়। তাই যেখানে হাফ ফিল্ড থাকে বা ফুল ফিল্ড হয় অরবিটালসগুলো, তারা কিন্তু সহজে ইলেকট্রন ছাড়তেও চাইবে না বা ইলেকট্রন গ্রহণ করতেও চাইবে না। এস, পি, ডি, এফ এই চারটে অরবিটাল আছে। এস এর ফুল ফিল্ড হলো ক্যাপাসিটি কত? 2, পি এর হচ্ছে 6, ডি এর হচ্ছে 10 আর এফ এর ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 14। তাহলে দেখো এখানের অপশানের মধ্যে দেখো এখানে অপশন ডিটা প্রথমেই বাদ চলে যাবে। কেন বাদ চলে গেল? P2 এ হাফ ফিল্ডও নয় ফুল ফিল্ডও নয়, তাহলে এ সহজেই ছেড়ে দেবে। তাহলে এটা কোনোভাবেই হবে না, হাইয়েস্ট হবে না। যত সহজে ছাড়বে তাহলে আয়নাইজেশন এনার্জি তত কম হবে। তাহলে বাকি তিনটে অপশন যদি দেখি, দেখো এখানে 3s এর 1, 2s এর 1, মানে এই দুটো হাফ ফিল্ড, 2p-তে 3, পিটাও হাফ ফিল্ড হয়ে আছে। তাহলে এদের তিনজনের মধ্যে কার সব থেকে বেশি? আনসার এই কোয়েশ্চেনটার হবে অপশান সি, 1s2, 2s2, 2p3। কেন পি? কারণ দেখো এখানে পিটা হয়ে আছে হাফ ফিল্ড, এসগুলোও হাফ ফিল্ড হয়ে থাকলে এস আমরা আনসার করলাম না কেন? কারণ আমাদের জানা আছে যে এস এর এনার্জি পি এর থেকে কম, পি এ এনার্জি বেশি, পি সাবশেলের এনার্জি অনেক বেশি হয়। তাহলে পি থেকে ইলেকট্রন রিমুভ করতে অনেক বেশি এনার্জি লাগবে, তাহলে সেটা তো ইলেকট্রন সহজে বেরোতে চাইবে না। সেই জন্য আনসার হয়ে যাবে অপশন সি, 2p3। ওকে, চলে আসি আমরা পরের কোয়েশনে। আমরা নেক্সট কোয়েশন যেটা পারবো, কোয়েশন নাম্বার 4, অক্সিডেশন স্টেট অফ অক্সিজেন ইন OF2, অক্সিজেন ডাইফ্লোরাইড OF2। অক্সিজেন ডাইফ্লোরাইডে অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত হয়? দেখো কোনো কম্পাউন্ডের মধ্যে যখন দুটো বাই অ্যাটমিক কম্পাউন্ড হবে, মানে দুটো করে অ্যাটম দিয়ে তৈরি হবে, প্রথমে যে থাকে সেই ইলেকট্রোপজিটিভ, তার অক্সিডেশন স্টেট +1 হয়, আর শেষে যে থাকবে সেই ইলেকট্রোনেগেটিভ, তার অক্সিডেশন স্টেট -1 হয়। এবং আমরা এটাও জানি যে সমস্ত কম্পাউন্ড, ফ্লোরিন যদি থাকে, ফ্লোরিনের একটাই অক্সিডেশন স্টেট হয়, দ্যাট ইজ -1। তাহলে দুটো ফ্লোরিন আছে বলে -2, সেটা নিউট্রালাইজ কে করবে? একটা অক্সিজেন। তাহলে ফ্লোরিনগুলোর -1 করে দুটো ফ্লোরিনের জন্য -2 যদি হয়, তাহলে এটা নিউট্রালাইজ করবে অক্সিজেন, +2 হতে হবে। তাহলে দেখো অক্সিজেন যদি +2 হয় আর দুটো ফ্লোরিন আছে, ফ্লোরিনের -1 করে নিলে তাহলেই তো ওভারঅল ভ্যালুটা আমাদের কি আসছে? 0 আসবে, নিউট্রাল হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? অক্সিজেনের অক্সিডেশন স্টেট হবে গিয়ে +2। OF2-তে অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে +2। নেক্সট পরের কোয়েশনে আসি, কোয়েশন নাম্বার 5, which of the following do not contain any coordinate bond? অসমযোজী বন্ধন, কোঅর্ডিনেট বন্ড, এদের মধ্যে কোনটাতে প্রেজেন্ট থাকছে না। তো আমরা মনে রাখবো কিভাবে? আমরা মনে রাখবো সাধারণত
কার্বন যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে অক্সিজেন আর সালফার এই দুটো এলিমেন্ট একসাথে থাকে সেখানে মোস্টলি কোঅর্ডিনেট বন্ড আছে, অক্সিজেন আর সালফার দুটোই আছে। তাহলে দেখো সালফার ডাইঅক্সাইডেও অক্সিজেন সালফার আছে, H2SO3-তেও অক্সিজেন আর সালফার আছে, এই দুটো অপশন থেকে বেরিয়ে গেল, এদের মধ্যে কোঅর্ডিনেট বন্ড থাকবেই। আর তাহলে পড়ে আছে কে, HNO2 আর HNO3, এদের মধ্যে কোনটায় থাকে না, এটা একটুখানি আমাদের মনেই রাখতে হবে, আদারওয়াইজ ইলেকট্রন ডট স্ট্রাকচার দিয়ে আমরা করতে পারি, অত আমাদের এক্সামের সময় অত ডট স্ট্রাকচার দিয়ে করার টাইম আমরা পাবো না, শুধু মনে রাখবো HNO2 HNO3 নাইট্রিক অ্যাসিডে আছে, কিন্তু HNO2 নাইট্রাস অ্যাসিডে কোনো অসমযোজী বন্ধন কোঅর্ডিনেট বন্ড থাকে না। এখানে যদি সালফিউরিক অ্যাসিড বলতো H2SO4, তাহলে দেখো অক্সিজেন আর সালফার ক্রাইটেরিয়া ফুলফিল, এর মধ্যেও কিন্তু কোঅর্ডিনেট বন্ড প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। H2SO4-এ আছে, H2SO3-তে আছে, HNO3-তে আছে, কিন্তু HNO2-তে কোনো কোঅর্ডিনেট বন্ড থাকবে না, এটা আমাদের মনে রাখতে হবে। চলে আসি আমরা পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 6, দ্য নেক্সট হোমোলগ অফ ইথাইন। হোমোলগ বলতে কি বুঝি, হোমোলগ বলতে বোঝায় ঠিক তার পরের কম্পাউন্ড which is different by the formula CH2, যে কম্পাউন্ড দুটোর মধ্যে ফর্মুলার ডিফারেন্স হবে গিয়ে CH2, তাদেরকেই বলা হয় গিয়ে হোমোলগ। তাহলে ইথাইনের পরের হোমোলগ বার করার জন্য কি করতে হবে, ইথাইনের ফর্মুলার সাথে CH2 অ্যাড করতে হবে। ইথাইন, তাহলে আমাদের প্রথমে জানতে হবে ইথাইনের ফর্মুলাটা কি। ইথাইন নামটা কমন নয়, কিন্তু ইথাইনেরই একটা কমন নাম আছে, সেটা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন যদি বলি, অ্যাসিটিলিনের ফর্মুলা কি, অ্যাসিটিলিনের ফর্মুলা তো আমরা সবাই জানি, C2H2 হচ্ছে গিয়ে অ্যাসিটিলিন। তাহলে নেক্সট বলেছে মানে কি বললাম, হোমোলগ হলে CH2 করে অ্যাড হতে হতে যাবে, তাহলে নেক্সট বলেছে মানে কি, এর সাথে আমাকে CH2 অ্যাড করতে হবে। CH2 অ্যাড করলে কি চলে আসছে দেখো, C3H4 চলে আসছে, ঠিক আছে। তাহলে এই আনসারটা, কোয়েশ্চেনের আনসারটা কি হবে, C3H4। ইথাইন মানে অ্যাসিটিলিনের নেক্সট হোমোলগ হচ্ছে C3H4, আর C3H4 এই কম্পাউন্ডার নামই হচ্ছে গিয়ে প্রোপাইন। C3H4 এই কম্পাউন্ডাকে বলা হয় গিয়ে প্রোপাইন। ওকে, চলো নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা পড়ব সেটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 কি দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 7 দিয়েছে আমাদের which of the following is used in alcoholic beverages। অ্যালকোহলিক ব্রেভারেজেসের মধ্যে যে কোনো হার্ড ড্রিঙ্কস, ওয়াইন্স, বিয়ার্স, হার্ড ড্রিঙ্কসের মধ্যে অ্যালকোহলিক ব্রেভারেজেসের মধ্যে কোন অ্যালকোহল প্রেজেন্ট থাকে। এটার আনসার অপশনে কী কী দিয়েছে দেখো, ইথানল, মিথানল, ফেনল আর গ্লিসারল। কোন অ্যালকোহল থাকে অ্যালকোহলিক ব্রেভারেজেসে, অ্যালকোহলিক ব্রেভারেজেসের মধ্যে থাকে গিয়ে ইথানল। ইথানলের ফর্মুলাটাও আমাদের জানতে হবে, ইথানলের ফর্মুলা হচ্ছে C2H5OH, এটা হচ্ছে ইথানল। আর আমি বললাম কি, হার্ড ড্রিঙ্কস মানে ওয়াইন্স, বিয়ার্স সবার মধ্যে ইথানল থাকবে, সেই জন্য এই ইথানলের আর একটা আমরা কমনলি একটা ডাক নাম আছে, ইথানলকে বলা হয় গিয়ে স্পিরিট অফ ওয়াইন্স। বললাম ওয়াইন্সের মধ্যে থাকে ইথানল, তাই এই ইথানলকে বলা হয় গিয়ে স্পিরিট অফ ওয়াইন্স। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার চলে আসবে 8-এ। কোয়েশ্চেন নাম্বার 8 কি আছে, for radioactive nuclei that undergo either alpha or beta, which one of the following cannot occur। বলছে কোনো একটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট যেটা হয় আলফা ছাড়ছে অথবা বিটা ছাড়ছে, এদের মধ্যে কোনটা হতে পারে না, যে চারটে অপশনস দেওয়া আছে কোনটা হতে পারে না। আলফা ছাড়লে কি হয় জানি, আলফা ছাড়লে জানি অ্যাটমিক নাম্বার ডিক্রিজেস বাই 2, আর মাস নাম্বার যেটা থাকে মাস নাম্বারটা ডিক্রিজেস বাই 4। আলফা ছাড়লে মাদার আর ডটার এলিমেন্ট যেটা তৈরি করে সেটা হচ্ছে আইসো ডায়াফার তৈরি করে, মাদার আর ডটার এলিমেন্টের পেয়ার। আর যখন রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট বিটা ছাড়ে আমরা কি জানি, অ্যাটমিক নাম্বারের কোনো চেঞ্জ হয় না। অ্যাটমিক নাম্বার আলফা ছাড়লে কি হয়, অ্যাটমিক নাম্বারটা
এক ইনক্রিজ করে যায়, অ্যাটমিক নাম্বার ইনক্রিজেস বাই 1। বিটা যখন ছাড়ে কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট অ্যাটমিক নাম্বার এক বাড়ে, কিন্তু মাস নাম্বার যদি বলি মাস নাম্বারের নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? মাস নাম্বারটা সেমই থাকে, অ্যাটমিক নাম্বার এক ইনক্রিজ করে যায়, মাস নাম্বারের কোনো চেঞ্জ হয় না। আর বিটা ছাড়লে মাদার আর ডটার এলিমেন্ট যেটা তৈরি করে সেটা কি হয়? বিটা ছাড়লে মাদার আর ডটার এলিমেন্ট দে ফর্মস দ্য পেয়ার অফ আইসোবার তৈরি করে। দেখো মাদার আর ডটারের তো মাস নাম্বারের কোনো চেঞ্জ নেই, মাস নাম্বারটা সেমই আছে, মাস নাম্বার সেম আছে মানে তারা হয়ে যাবে গিয়ে আইসোবার। তাহলে দেখো এখানে কি দিয়েছে? হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট, হতে পারে না কোনটা বলেছে। অপশনে দিয়েছে আইসোবার অফ দ্য অরিজিনাল নিউক্লিয়াস ইজ প্রডিউসড, হতেই পারে, বিটা ছাড়লেই বললাম আইসোবার, তাহলে এটা হতে পারে। আইসোটোপস অফ দ্য অরিজিনাল, এখানে কিন্তু কোথাও বলিনি আইসোটোপ তৈরি হতে পারে, ঠিক আছে? নিউক্লিয়াস উইথ হায়ার অ্যাটমিক নাম্বার দ্যান দ্য অরিজিনাল নিউক্লিয়াস ইজ প্রডিউসড, হতেই পারে, বিটা ছাড়লেই তো অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করবে, এটা হতে পারে। লোয়ার অ্যাটমিক নাম্বার দ্যান দ্য অরিজিনাল নিউক্লিয়াস ইজ প্রডিউস, আলফা ছাড়লে অ্যাটমিক নাম্বার কমবে, এটাও হতে পারে। তাহলে হতে পারে না কোনটা? আইসোটোপ। আমি দেখো বলিও নি কোথাও কিন্তু আইসোটোপ তৈরি হবে, ঠিক আছে? তাহলে এখানে আনসারটা কি হবে? আইসোটোপস অফ দ্য অরিজিনাল নিউক্লিয়াস ইজ প্রডিউসড, এটা কিন্তু কখনোই হতে পারে না, আইসোটোপ তৈরি হয় না। কিন্তু যখন কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট চেন ওয়েতে একটা আলফা আর দুটো বিটা পার্টিকেল তৈরি করে, তখন মাদার আর ডটার এলিমেন্ট কিন্তু হয়ে যায় গিয়ে আইসোটোপ। একই সাথে আইদার অর নয়, কিন্তু একটা আলফা স্টেপ ওয়াইজ, তিনটে স্টেপ হবে, প্রথম স্টেপে আলফা, তারপরে স্টেপে বিটা, তারপরে স্টেপে আবার বিটা, স্টেপ ওয়াইজ তিনটে পার্টিকেল যদি রিলিজ করে তখন কিন্তু আইসোটোপ তৈরি হতে পারে। কিন্তু হয় আলফা হয় বিটা, যে কোনো একটা ছাড়লে আইসোটোপ তৈরি হওয়ার চান্স কোনো মতন থাকে না। ওকে, চলে আসি তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, সরি এসআই ইউনিট নেই, সরি দিয়েছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, এদের মধ্যে কোনটা রেডিও অ্যাক্টিভিটির ইউনিট? CO, CI, CR আর CQ দেওয়া আছে, কোনটা ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি? আনসার হবে অপশন বি, CI, এটা হচ্ছে ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। CI এই ইউনিটটা কি? CI ইউনিটটা হচ্ছে 20 হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির ইউনিট। এছাড়া রেডিও অ্যাক্টিভিটির আরও দুটো ইউনিট আছে, একটা হচ্ছে গিয়ে বেকারেল, দিস ইজ ওয়ান ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, আর একটা যে ইউনিট আছে রেডিও অ্যাক্টিভিটির সেটা হচ্ছে গিয়ে রাদারফোর্ড। বেকারেল আর রাদারফোর্ড এই দুটো হচ্ছে এই রেডিও অ্যাক্টিভিটির আরও দুটো ইউনিট। এই বেকারেলকে আমরা BQ লিখে রিপ্রেজেন্ট করি, আর রাদারফোর্ডকে RD লিখে রিপ্রেজেন্ট করা হয়। এই যে বেকারেল যেটা আছে, এই বেকারেলটাই হচ্ছে গিয়ে এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। তাহলে আমাদের যদি বলে দেয় হোয়াট ইজ দ্য এসআই ইউনিট, তখন কিন্তু করবো বেকারেল। এখানে দিয়েছে হুইচ ওয়ান ইজ দ্য ইউনিট, তাহলে তিনটে ইউনিট, 20 রাদারফোর্ড আর বেকারেল। তাহলে এখানে আনসার অপশনে কি আছে? 20টা দেওয়া আছে, CI, আনসার হবে গিয়ে 20। চলো আজকে লাস্ট কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখে নিই। লাস্ট কোয়েশ্চেন দিয়েছে টেম্পোরারি হার্ডনেস, অস্থায়ী ক্ষরতা, টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার ইজ কজড বাই, জলের অস্থায়ী ক্ষরতা কিসের জন্য হয়? টেম্পোরারি হার্ডনেস ইজ কজড বাই বাইকার্বনেটস, জলে যখন কিনা বাইকার্বনেট লবণ প্রেজেন্ট থাকে ইট কজেস টেম্পোরারি হার্ডনেস। আর ক্লোরাইড আর সালফেট এই দুটো যদি প্রেজেন্ট থাকে দেন ইট কজেস পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার, ঠিক আছে? টেম্পোরারি হার্ডনেস ইজ কজড বাই বাইকার্বনেটস অ্যান্ড পার্মানেন্ট হার্ডনেস ইজ কজড বাই ক্লোরাইড অ্যান্ড সালফেট। ওকে, তাহলে এই ছিল আজকের আমাদের 10টা কোয়েশ্চেন্স, এবং এই যে কোয়েশ্চেন্সগুলো করলাম সব কটাই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার্স, বিগত পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এই কোয়েশ্চেন্সগুলো এসছে। সো এরকম টাইপের কোয়েশ্চেন্সই আমরা আপকামিং যে সমস্ত এক্সামিনেশনস আছে এখানে আমরা মানে এক্সপেক্ট করতে পারি, এই লেভেলের কোয়েশ্চেন্সই আমরা আসবে, ঠিক আছে? তো তোমরা এখনও যারা রাইট স্মার্ট অ্যাপটা সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পরে তারপরে তোমরা দেখতে পাবে যে রাইট স্মার্ট এখন তোমাদের অনলাইনও কিছু কোর্স করিয়ে থাকে,
পিএসসি, WBCS, এসএসসি রেলওয়ে আর ব্যাংকিং প্রোর ক্লাস করানো হয়, অপশনাল মেটেরিয়ালের ক্লাস করানো হয়, আর ফাউন্ডেশন কোর্সও করিয়ে থাকি। এই সবগুলো প্রপার ওয়েতে জানার জন্য তোমাদের যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে গিয়ে রাইট স্মার্ট অ্যাপটা ডাউনলোড করবে, তাহলেই তোমরা বিশদে সমস্ত ধরনের ইনফরমেশনসগুলো পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটু ফেসবুক পেজ বা একটুখানি তোমরা আমাদের ইয়েগুলো ইউটিউব এগুলো একটুখানি ফলো করবে রাইট স্মার্ট চ্যানেলের, তাহলেও তোমরা কিন্তু ডিটেলস ডিসকাশন, সমস্ত কিছু সম্বন্ধে প্রপার ওয়েতে জানতে পারবে। তাহলে আজকে এতটা, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, টাটা।